খেজুর ফুলের সঙ্গে দেখা হয়েছিল বছর 20 আগে গাইবান্ধার সাঁওতাল পাড়াতেই। তখন তার বয়স 20 ছিল হয়তো। সেই খেজুর ফুলের খবর নিতে আবারও গাইবান্ধার গোবিন্দগঞ্জ। মাদারপুর, জয়পুর সহ এখানকার 70টি গ্রামে সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস। অঘ্রাণের ফলন উঠানে উঠে গেছে। মাঠের শীতের ফসল, সাঁওতালদের ফসলের মাঠ চলে গিয়েছিল কারখানার দখলে। এখন জমিন নিজেদের মুঠোতে এলেও আছে হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক। এবার খেজুর ফুলকে পাওয়া গেল না, অন্য গ্রামে হয়তো বধূ হিসেবে চলে গেছে। এবার পেলাম সন্তু মুর্মুকে। সাঁওতাল জনগোষ্ঠীর সংগ্রামী জীবনের অনবদ্য বয়ান এবং লড়াইয়ের দৃঢ়তা তার অবয়বে। আপনি তো এই যে জমিগুলো কি এখন সব আপনাদের আছে? হ্যাঁ, এখন বর্তমান আমরা আদিবাসী, মুসলমান, হিন্দু সহ আমরা এই ইয়াতে সংগ্রাম করি। আমরা সবাই মিলে আমরা জমি আবাদ করছি। আপনি বলছিলেন যে আপনাদের বাপদাদার কাছে কিভাবে জমি নিয়ে গিয়েছিল? আমাদের বাপদাদার কাছে জমি নিয়েছিল ওই খালি একটু চাষ করার জন্য। একটু চাষ বন্ধ হলে আমাদের জমি ফেরত দিতে হবে, এই রেকুইজিশন করা আছে। আমাদের ডিসি সাহেব, গাইবান্ধা থেকে ডিসি সাহেব আমাদের ডিট দিয়েছে। এখন আমরা আমাদের জমি ফেরত দেয়নি। এখানে সবাই মোটামুটি দিনমজুর, পুরুষরাও দিনমজুর। হ্যাঁ, পুরুষরা কোথায় কাজ করে? মাঠে কাজ করে, যে আলসুটানে কাজ করে। কারখানায় কাজ করে না? না, কিস্তির উপরে ওরা দিনমজুর সংসার চালায়। এইভাবে বাচ্চাকে লেখাপড়া করা হয়, এইভাবে দিন চলে আমাদের। আচ্ছা, আপনি তো লেখাপড়া করেছেন? করছি। লেখা যেমন আমাদেরকে কোনো জাতিও আমাদেরকে যেন ঠকাতে না পারে, সেজন্য লেখাপড়া করেছেন? লেখাপড়া করছি, আবার বাচ্চাকেও লেখাপড়া করাবো। আমাদের জমি আদিবাসীরা যদি মরতে হয় জীবন দিব, রক্ত দিব, কিন্তু এই বাপ দাদার সম্পত্তি আমরা ছাড়বো না। সাঁওতালরা কত ঘর এখানে? কয়টা গ্রাম? গ্রাম আছে এখানে, মনে করো আমাদের এই গ্রামটা আর মাঝখানে আরও এই 3টা মনে করো। 3 গ্রামে কত পরিবার হবে? হবে 400, 450। 400, 450। আপনাদের এই যে এই বাজনা, এই নাচ, এই নৃত্য বা এই গান বাজনা সবসময় চলে? এটা বিয়ের সময় হয়, তারপরে বড়দিনে
তারপর স্টার সানডেতে, আবার যখন শ্রাদ্ধ হয় সেই সময় আমরা এই অনুষ্ঠানগুলোতে আমরা নাচ গান করে থাকি। তারপর ফসল কাটার সময় করেন না? ফসল কাটার সময় নবান্ন উৎসবে করি। আবার পূর্ণিমা অমাবস্যায় গান হয় না? মানে আপনার ফাল্গুন মাসে কি গান গান? মানে ফুল যখন হয় তখন কি গান গান? ফুল যখন ফুটে বাহা উৎসবের গান গাই, ফুল নতুন ফুল ওই সময় আমরা গ্রহণ করে থাকি। ওই ফুল আমরা বরণ করে নিয়ে আসি। আর বিয়ের গান কিরকম হয় আপনাদের? প্রথম দিনে গায়ে হলুদ দেয়, তারপরের দিন বিয়েতে অংশগ্রহণ করা হয়। এই গান বাজতে কি হলুদের দিন হয় না বিয়ের দিন হয়? 2 দিনে হয়। 2 দিনেই হয়? 2 দিনে। মেয়ের বাড়ি ছেলের বাড়ি 2 জায়গায় বিয়ের গান হয়? হ্যাঁ, 2 জায়গায় হয়। ভবানীগঞ্জ হারিয়ে গেছে নদীগর্ভে, আছে গাইবান্ধা, এবং এই যে নদীর 2 কুলই কিন্তু রংপুরের অধীনেই ছিল। এই যে 2 জনপদের যে মানুষ, সেই মানুষের কিন্তু ইতিহাসটি লড়াইয়ের। আমরা সাঁওতাল যে জনগোষ্ঠীর কথা বলি, আমরা নুরুলদিনের কথা বলি, এই 2 অঞ্চলের কৃষকদের কথা বলি, তারা কিন্তু সংগ্রাম করে গিয়েছেন তাদের ন্যায্য হিস্সা আদায়ের। সেই সংগ্রামের ইতিহাস এখনও ফুরোয়নি, লড়াই চলছেই। করতোয়া পেরিয়ে গিয়েছিলাম প্রায়, হঠাৎ মনে পড়ল বর্ধন কুঠিরের কথা। গোবিন্দগঞ্জে ঘুরে বেড়াতে গিয়ে একবার নজরে পড়েছিল কুঠিটা, দূর থেকে, নামা হয়নি। এবার সূর্য অস্ত যায় মুহূর্তে অনুনয় করে তাকে একটু আলো দিয়ে রাখতে বললাম। চললাম বর্ধন কুঠিরে। এই অঞ্চলের সবচেয়ে বড় ইন্দ্রাকপুর পরগনার সদর দফতর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধন কুঠি। ষোড়শ শতাব্দীর প্রথম দিকের সময়, অর্থাৎ 1601 সালে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান বর্ধনকুঠির পাশাপাশি রামপুরের বাসুদেব মন্দির নির্মাণ করেছিলেন। তখন রাজা মানসিংহ বাংলার একজন সুবেদার ছিলেন। ইংরেজদের শাসনামলে বর্ধনকুঠি জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায়। সেই রাত ছিল মাঘের কাপনের। কুয়াশার উত্তরীয় জড়িয়েই রংপুরের বদরগঞ্জে পৌঁছি। তোমার গাড়ির হাঙরাত বাদে সিহরি গেল মোর বিয়ের শাহরি নাইর, আর না যাম গাড়িয়াল তোমার গাড়িতে চলি ওম নাইর, আর না যাম গাড়িয়াল তোমার গাড়িতে চলি। চেনা শহর, চেনা পথ অস্পষ্ট, চেনা মানুষও যেমন কুয়াশায় ডুবে হারিয়ে যায়। বদরগঞ্জ উপজেলাও সেই রাতে তেমন লাগছিল। আজ দেখা হয়ে যায় এলাকার শ্রমজীবী মানুষের সঙ্গে, যারা সারাদিনের শ্রমের ক্লান্তি ঝেড়ে ফেলতে জড়ো হন গানের মজলিসে। একে তোমার ভতরা গোরদা মোটেও না হাটে, আর একে তোমার ভতরা গোরদা মোটেও না হাটে। পাশের গাড়ি আগত গেল তোমার গাড়ি কাটে গাড়ি, আর
বাসের গাড়ি আগত গেল তোমার গাড়ি কাটে আর দিক দিক তোমার আর দিক দিক তোমার নাই কি মোটে না করে আর হ্যাস কারি নাইর আর না যাইম গাড়ি আর তোমার গাড়িতে চড়ি ওই নাইর আর না যাইম গাড়ি আর তোমার গাড়িতে চড়ি হট 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 জোরে এক না খেদান গাড়িয়া না ডুবেন ফির বেলা আর জোরে এক না খেদান গাড়িয়া না ডুবেন ফির বেলা গাড়ির সাথে কাহে ওই নাহি মোর মহিনারি একেলা আরে রাস্তার মাঝত বারে বারে গরু সোতে জোঙাল সারি নাইর আর না যাইম গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি ওমে নাইর আর না যাইম গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। আপনাদের এখানে কি সদস্য হওয়ার জন্য কি কোনো আছে ফি আছে নাকি না এমনিতে তাহলে আপনাদের খরচ হয় কি আয়োজন করেন কিভাবে? মূলত হচ্ছে আমাদের এখানে কোনো ফি নেই স্যার। প্রতি সপ্তাহে শুক্রবার মাস্টারমশাই আমরা সবাই মিলে বসে আর কি প্রতিনিয়ত এভাবেই আঞ্চলিকভাবে বিভিন্ন যার যে আমরা গাই স্যার। আপনারা কোন কোন পেশার সঙ্গে জড়িত? আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সঙ্গীতের সঙ্গে জড়িত, যেমন রড মিস্ত্রি বলেন, রাজমিস্ত্রি বলেন, কাঠমিস্ত্রি বলেন, রিক্সা চালক, ভ্যান চালক, আবার হচ্ছে যে পরিচ্ছন্নকর্মী, মুচি, মানে আমাদের এটা এমনভাবে যে পুরোপুরি হচ্ছে যে যে কোনো পেশার মানুষ এখানে আসতে পারে। কী গান গান? এই ভাওয়াই গানই গান? আমি মূলত ভাওয়াইয়া গান করি, তার পাশাপাশি আরও বিচ্ছেদ, ছায়াছবির যে পুরনো গানগুলো আছে এগুলো সবাই মিলে যার যত মানে সব মিলে আমরা গান করি, মানে একটা সময় কাটানোর জন্য, সুন্দর একটা আনন্দের জন্য, কাজের ফাঁকে। জি স্যার, ধন্যবাদ। ওয়েলকাম স্যার। ও মই নাইর আর না যায় মে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি, ও মই নাইর আর না যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মাঘের কুয়াশায় অস্পষ্ট 10 দিক, ভোরের ঘোর কাটছেই না, তারপরও কুয়াশা ডিঙ্গিয়ে চোখ মেলতেই চিলতি। ভাঙ্গনে বাঁধে কাঠামো বদলেছে খানিকটা, মাঘে যেমন জল থাকার কথা তেমনই আছে। নদীর কূল ঘেঁষে থাকা মানুষেরা বললেন বদলে গেছে নদী, নদীর মতো করে তাদের যাপনও। নদীর পাড়ে আপনি কতদিন যাবত এই আপনার বাড়ি? আমাদের বাপ দাদা থাকে এখানে। আচ্ছা, তারপর নদী কি ভেঙে নিয়ে গেছে? কতদিন আগে ভেঙে নিয়ে গেল? ধরেন 20 বছর। 20 বছর আগে? 20 বছর আগে নদীর অবস্থা কি ছিল আর এখন নদীর অবস্থা? তখন নদী গভীর ছিল, পানি ছিল, মাছ ছিল। এখন তো মরুভূমি হয়ে গেছে নদী। এখন তো ফসল এই যে এইলে ছাড়া আর হয় না, এই যে মিষ্টি আলু, পাট এইলে। আর আগে কি হতো? আগের ফসল? আগের তো জমি যখন ভালো ছিল, ভাঙে নাই যখন, তখন ধান টান আবাদ ছিল। এখন হয় না, এখন ধান হয় না, বালু পড়ে গেছে জমি। বালু পড়ে গেছে। আবার যে শোনা যায় যে ইটের ভাটা ওই উপরে মাটি নিয়ে যায়। হ্যাঁ, ইটের ভাড়া তো মাটি নিয়ে যায়। তো এতে কি আপনাদের ক্ষতি হচ্ছে? ক্ষতি তো ভাড়ার কারণে যে এই যে লেচু, তারপর আমটা মিলে হয় না এখন। আগের নদীটা তো আটো আছিল, এখন নদীটা বাড়তি হয়েছে। এখন তো এই আমার স্বাস্থ্যকালে বসিয়ে যায়, মানে একদম চর পড়ে যায়। হ্যাঁ। আর এই যে এই নদীর সাথে আপনাদের সম্পর্কটা কীরকম? এখন নদীতে কি কি কাজ করেন? এখন বেশি কাজকর্ম করিনি নদীতে, এখন বাসা বাড়িতে কাজকর্ম করি। আর আগে কি করতেন নদীতে? আগের নদীর গোসল টোসল সবে করছে, মাঞ্জা ঘষা, ধোয়া পাগলা সবে করছে।
এই যাত্রার শুরু থেকেই পথের দুই দিকে ইটের ভাটা চোখে পড়েছে। কখন ইটের ভাটার চিমনির ধোঁয়া ঢেকে দিয়েছে গোধূলির সূর্য, ভাটার ধুলোর আস্তরণে মলিন হতে দেখেছি গ্রামের সবুজকে। ইচ্ছে করলেই নেমে পড়া যেত যে কোনো ভাটায়। আরেকটু দেখে নেওয়ার ইচ্ছে থেকেই নামা হয়নি, তবে দেখেছি ফসলের মাঠ থেকে মাটির পুষ্টি নিতে। ফসলি জমির মাটি ভাটার জন্য তুলে নেওয়ার দৃশ্যটিও যেন এই মৌসুমে স্বাভাবিক। পরিবেশের বিপন্নতার মাঝেও ফসলের চেয়ে ভাটার লাভের প্রলোভন ফাঁদে কৃষি জমিতে চিমনির সংখ্যা কমতির দিকে নেই। প্রত্যেক মৌসুমে কি এই ভাটাতে আসেন আপনারা? হ্যাঁ, প্রথম মৌসুমে। কোথা থেকে আসেন আপনারা? এইখানে রহমতুল। আচ্ছা, তাই যখনই যে ভাটার কাজ থাকে না তখন আপনারা কি কাজ করেন? তখন আমরা ইয়াতে যাই, বিভিন্ন সাইডে যাই, ঢাকা বা বাইরে বাইরে কাজ করি। আমাদের এখানে ইয়া আছে, আরও গাড়ি আছে, ইটের গাড়ি আছে, ওগুলোতে কাজ করি। ওগুলোতে কাজ করেন। আর এই মাটিটা কোথা থেকে আসে? মাটিটা ইয়া থেকে আসে, জমি থেকে আসে। জমি থেকে? আচ্ছা, ওই যে মানে যে ফসলের ক্ষেত ওখান থেকে উঠে নিয়ে আসে? ওইখান থেকে উড়ে নিয়ে আসে। কি হচ্ছে ভাই, আপনার বাড়ি কোথায়? বাড়ি রহমতের বাজার। রহমতের বাজার? হ্যাঁ। কতদিন যাবত ইট ভাটায় কাজ করেন? সব করি তো 8-10 বছর থাকি। তা প্রতিদিন কতগুলো ইট করেন আপনি? বানাই তো 3000। 3000? হ্যাঁ। 3000 ইট বানালে কত পান? 700। 700 টাকা পান? হ্যাঁ। আচ্ছা, আর যখন কাজ থাকে না, ভাটা যখন শেষ হয়ে যায়, তখন আপনি কি কাজ করেন? তখন ফির কি কাজ করি? মোটরসাইকেল ঘুরে বেড়াই। এই যে এই 6 মাস কামাই মোটরসাইকেল ঘুরে বেড়ান, আর কোনো কাজই করেন না? না, কোনো কাজ করি না। খান কি হবে? এই 6 মাসের টাকা চলে? 6 মাসের কামাই হলে আর 6 মাসে এমনি 4টে মেয়ে পুষা যায়। দলে কতজন থাকেন? থাকি 20 জন, 16 জন। 16 জন, সব একই এলাকার? হ্যাঁ, এক জায়গায় সবাই। বদরগঞ্জে বা এই অঞ্চলের মধ্যে ইটের ভাটা কতগুলো? প্রায় 64টা। 64 ইটের ভাটা। এবং সবগুলি কি পরিবেশ অধিদপ্তর বা সরকার অনুমোদিত? না, এটা আমি সবগুলো বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো। আমারটা আছে। কি পরিমাণ ইট উৎপাদন করেন? প্রতি বছরে 30-35 লাখ। 30-35 লাখ আপনি ই করেন। তারপর ধারণা কত যে এই বদরগঞ্জে 64টি যে বলল 65টা যদি 60টা হয়, 60টাই ধরলাম, তাহলে 30-60 318, প্রায় 18 কোটি। 18 কোটি ইট তৈরি হচ্ছে প্রতি বছরে? প্রতি বছর। আর আপনাদের এই যে ইট ভাটা চালাতে জ্বালানিটা কিভাবে? কয়লা। মাটিটা কিভাবে আপনারা? মাটি তো এক একজন এক একভাবে নিয়ে আসে, আমি আমার পুকুরের মাটি নিয়ে আসি। কিন্তু বলা হয় যে যারা ইট ভাটা করেন তারা ফসলের যে ফসলের মাটি আমি আনি না, আমার পুকুরের মাটি আছে, আমি পুকুরের মাটি নিয়ে আসি। আর এমনিতেই যে এই যে এত ইটের ভাটা, এই সবাই বলছে যে আপনাদের রংপুরে তো আম হয় বা বিভিন্ন ফলন হয়, সেগুলি তো পরিবেশ, সেই গাছগুলো এখন ফল দিতে পারছে না। কোনটা গাছে ফল হচ্ছে না এটাও তো বিষয়, আর ফল কোন জায়গায় হচ্ছে না। পরিবেশ তো নষ্ট হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে, শুধু ভাটাই পরিবেশ নষ্ট করতেছে। বড় বড় গাড়ি, ট্রাক, বাস চলতেছে কালো ধুমে, সেটা কি হচ্ছে? এটা তো 6 মাস পরে বন্ধ, 6 মাস পরে পরিবেশ দূষণ হয় না। জেলা উপজেলা পর্যায়ে সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজও দেখতে পাই। কোনোটির সঙ্গে হাসপাতাল আছে, কোনোটির নেই। মেডিকেল শিক্ষা প্রত্যাশীদের কাছে বেসরকারি কলেজের উপর আস্থা তৈরি হয়েছে। এই আস্থা স্থানীয় শিক্ষার্থীদের মতো সার্ক অঞ্চলের দেশের শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়েছে। রংপুরের বদরগঞ্জে এসে এমন একটি বেসরকারি কলেজের
বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে কথা হলো। এই পুরো উত্তরাঞ্চলের যে বেসরকারি মেডিকেল কলেজ আছে সেখানে বিদেশি শিক্ষার্থীরা আসছে, কারণ ভারত, নেপাল, ভুটান বিভিন্ন থেকে আসছে। কেন আসছে বাংলাদেশে? কাশ্মীর স্টুডেন্টস বলেন, নেপালি স্টুডেন্টস, ইন্ডিয়ান স্টুডেন্টস এন্ট্রেন্স এক্সামে কিন্তু ওরা সহজেই চান্স পাচ্ছে এবং ভালোভাবে পড়াশোনা হয় দেখেই ওরা। আর এমনি তুলনামূলক যদি খরচের কথা বলি, মেডিকেল শিক্ষার তো একটা খরচ আছে, সেই জায়গার যদি তুলনা করেন বাংলাদেশে খরচটা মানে ওদের দেশের তুলনায় একটু কম। বাংলাদেশে পড়তে আসাটা কেন? আমি অন্য কান্ট্রিও চুজ করেছিলাম, কিন্তু বাংলাদেশে যেহেতু মানে আমাদের ভাষার দিক থেকে অনেকটা সুবিধা হয়। FMG এক্সাম দিতে হয় একটা এখান থেকে যাওয়ার পরে, ওটার পাসিং রেট বাংলাদেশ থেকে অনেক বেশি। বাংলাদেশ সম্পর্কে এবার খোঁজখবর যখন নিলেন তখন কি মানে খরচটা দেখেছেন না মানটা দেখেছেন? সব কিছুই দেখা হয়েছে, খরচ, মান। এখানে জানা গেল এই অঞ্চলের হাসপাতালগুলোতে দক্ষ নার্স ঘাটতির কথা। সারা দেশের মতো এখানেও সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে রোগী, চিকিৎসক ও নার্সের আনুপাতিক হিসেবের ভারসাম্যহীনতা রয়েছে। যে পরিমাণে নার্স আমাদের দরকার স্বাস্থ্যসেবার জন্য, সেই পরিমাণ নার্স এখনো তৈরি হয় নাই। ঘাটতির জায়গাটা যদি বলেন, কোন জায়গাটায় ঘাটতি রয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজের নার্সের সাথে বা কুমুদিনীর নার্সের সাথে? ঘাটতিগুলো কি? এখন বেসরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এখানে বেসরকারিভাবে কোয়ালিফাইড টিচার পেতে একটু কষ্ট। আর যদি প্র্যাকটিক্যালে বলেন, তা আমার মনে হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো আর একটু প্র্যাকটিক্যাল উন্নয়নের দরকার। সেটা অভাব এই জন্য যে বেসরকারি যে মানে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে হসপিটাল যে ক্লিনিক্যাল এরিয়া, সেটা ঘাটতি আছে। আমরা যখন উত্তরের জনপদে বিশেষ করে গাইবান্ধা, রংপুর, নীলফামারীর সীমানায় ঢুকে পড়েছি, তখন থেকেই ফসলের ক্ষেতে কৃষকদের আলু তুলতে দেখছি। এবার সকল প্রজাতির আলুর ফলন ভালো হয়েছে, বস্তা ভর্তি আলু মাঠে। তবে মাঠভর আলু থাকলেও কৃষকের মুখের হাসির ঢেউয়ে যেন বাঁধ দেয়া, কারণ আলুর এবার দাম কম। ফলনের খরচের সঙ্গে দামের তফাৎ জমির আইলের চেয়েও সরু। ডাল দিয়ে যাবে কি ভাই, আলু এবার কেমন হলো? আলু ভাই ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে, দাম কম। এক মনে খরচ পড়েছে কত? এক মনে খরচ পড়ছে 500-600 টাকা। আচ্ছা, আর এখন এক মন বিক্রি করছেন কততে? এক মন ওই 500-600 টাকা বেচতেছি। 13 টাকা কেজি, 520 টাকা মন হয়। আচ্ছা, মানে ওইভাবে বড় কোনো লাভ নাই? বড় কোনো লাভ নাই। যা খরচ হয় উৎপাদন করতে, সেই দামটা আপনি পান না? সেই দামটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছেন না? বাজার কম। এই গতবার মিষ্টি কুমড়া হয় নাই, পরে বাজার কম পাচ্ছি, যে যতটুকু হয়েছে কম পাচ্ছি। মুগি কচু বই করছিলাম, তার দাম কম পাচ্ছি। এবার আলু করছি, বীজের দাম বেশি, আলু পোষাইতেছে না। তাহলে এই চাষে আপনি ঠিক আছেন? চাষিরে এইভাবেই ঠিকই আছে, জীবন উন্নতি নেই। কোল্ড স্টোরেজে রাখেন না আলু? রাখি, কোল্ড স্টোরেও রাখি। আচ্ছা, তো এবার কোল্ড স্টোরেও রেট দিয়ে দিচ্ছে 8 টাকা কেজি। গতবার কত ছিল? গতবার 6 টাকা ছিল। 2 টাকা বাড়া দিল? 2 টাকা বাড়া দিচ্ছে। এখানে যে কৃষি উদ্যোক্তাদের অবস্থা কি এখন, মানে তারা কিভাবে চলছে? যে বলা হচ্ছে যে দাম পাচ্ছে না ঠিক মতো, কোনো ফলন নেই, তাহলে ঠিক আছে কিভাবে? কৃষকের আসলে মেরুদণ্ড আমরা কৃষক দাঁড়াইতে পারতেছি না। এখন এই অবস্থায় চাষি আপনার বিভিন্নভাবে ঋণ করে শুরু করে আপনার নিজের ক্যাপাসিটি, গরু, ছাগল, হাঁস, মুরগি যাই কিছু হোক না কেন, এগুলো বিক্রি করে একটা রোপণ করতে হয়। এখানে খোলা আকাশের নিচে অনেক কিছু যুদ্ধ করতে হয়। হ্যাঁ, শীত, ঝড়, বৃষ্টি, বিভিন্ন ত্যাগ তিতিক্ষা করে কৃষক এখনো মানে একটা লড়াই করেই যাচ্ছে। যে লড়াই করে যাচ্ছে, মানে বাপ চাচা এভাবে লড়াই করে গেছে, আমরাও করতেছি, কৃষককে ধরে আছি। সোনালী আঁশের আলোয় রাঙা উত্তরবঙ্গ। এই জনপদে পাটের ফলন ভালো হয়। পাটের মন্দাকালেও এখানে পাটকল ও পাটজাত পণ্যের কুটির শিল্প টিকেছিল। পাট নিয়ে নতুন করে ভাবনার সময়ে এই পাটজাত পণ্য তৈরির
উদ্যোক্তার সংখ্যা বেড়েছে এই অঞ্চলে। যদিও পণ্য তৈরির সঙ্গে জড়িতরা বলছেন, গুণগত মানে ভালো এমন পণ্য তৈরি করতে হলে রংপুরের পাটে ভরসা করা যায় না। এখানে পাট পচানোর মতো ডোবা বা জলাধার কম, তাই পাটের আঁশ মিটে দক্ষিণাঞ্চল থেকে। পাটের কি কি কাজ হয়? এখানে পাপোশ বানানো হয়, সিকা, আবার টেবিল রানার, মানে বিভিন্ন আইটেম, শোপিস হয়। আচ্ছা, সবই পাট দিয়ে? সব পাট দিয়ে, হ্যাঁ, র পাট দিয়ে। আচ্ছা, পাটটা কি ওই যে যারা আপনাদেরকে কাজ দেয় তারা দিচ্ছে না আপনারা নিজেরা কিনে নেন? পাট যারা আমাদের অর্ডার দেয় তারাও দেয়, আর আমরা নিজেরাও কিনে আনি যতটুকু লাগে, ওগুলো আমরা নিয়ে আসি ফরিদপুর থেকে। কেন যে রংপুরে পাট হয় না? রংপুরে পাট হয়, ওরকম ফিনিশিং হয় না, মানে ফ্রেশ হয় না, ময়লা থাকে। আবার আমাদের রংপুর বেশি পানি নেই। আচ্ছা, যে পানির কারণে বাইরে থেকে আনা লাগে। আচ্ছা আচ্ছা, ওই পাট পচানোটা ঠিক মতো হয় না? পচানোটা ঠিক মতো হয় না, হ্যাঁ। শতরঞ্জির রঙে মন রঞ্জিত হয় বরাবরই। ঘাগর তীরের নিষবেদগঞ্জ যতবার পাড়ি দেই ততবারই শতরঞ্জি কারখানা কিংবা বিপণী বিতানে চোখ যায়। ঘাগর নদীর তীরে ত্রয়োদশ শতাব্দীতে রংপুরের নিষবেদগঞ্জ এলাকায় এই শতরঞ্জি বুননের কাজ শুরু হয়। বিশ্বের শতরঞ্জি প্রাচীনতম বুনন শিল্পের একটি। হস্তজাত এই পণ্য তৈরিতে কোনো যন্ত্র ব্যবহার করা হয় না, বাঁশ ও রশি দিয়ে টানা দেওয়া হয়। পাটের তৈরি সুতো দিয়ে সম্পূর্ণ হাতে নকশাখচিত শতরঞ্জি তৈরি করা হয়। কোনো রকম জোড়া ছাড়া যে কোনো মাপে শতরঞ্জি তৈরি করা যায়। এটি জেলার ঐতিহ্যবাহী বুনন শিল্প। প্রতিদিন কটা শতরঞ্জি তৈরি করেন আপনি? একটা। তো এই একটা শতরঞ্জি করার জন্য আপনি কত টাকা পান? ডিজাইন অনুযায়ী দাম। যেমন ওই যে স্কোয়ার ফিট আছে, 15 টাকা, 16 টাকা, 20 টাকা। আচ্ছা, স্কোয়ার ফিট হিসাবে পান 15 থেকে 16 টাকা। এই যে এইটা যেটা এখন করছেন সেটার জন্য কত পেতে পারেন? এটা হইলে 16 টাকা স্কোয়ার ফিট। এটা 16 টাকা স্কোয়ার ফিট। আপনারা কতজন এখানে কাজ করেন মহিলারা? হবে 20 থেকে 30 জনের মতো। 20 থেকে 30 জন। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত কাজ করেন? হ্যাঁ। একসময় রাজা বাদশাদের কাছেও এর কদর ছিল। একথা অনেকেই জানেন। মুঘল সম্রাট আকবরের দরবারে শতরঞ্জি ব্যবহার করা হতো। জমিদারদের ভোজনের আসনেও ছিল এর ব্যবহার। এই শতরঞ্জি নদীপথে পৃথিবীর বিভিন্ন দেশে যেত। সময়ে বয়ে গেছে, একসময় রংপুর থেকে এই বুনন শিল্প প্রায় হারিয়ে গিয়েছিল। এখন আবার জেগে উঠছে এই শিল্প। রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা সহ বিভিন্ন দেশে। শতরঞ্জি পাড়ার যে বিবর্তন বা বিস্তারটা ঘটলো সেটা যদি আপনি বলেন। এটা তো সেই 300 বছর আগের ইতিহাস, অনেক পুরনো। এটা এই গ্রামের নামেই শতরঞ্জি পাড়া, সেই তখন থেকেই হয়ে আসতেছে এই কাজগুলা। তো এখন যে শতরঞ্জি হচ্ছে, এই শতরঞ্জিগুলো মানে এখন কি চাহিদা বাড়ছে ধীরে ধীরে? জি, চাহিদা বাড়ছে। স্থানীয় চাহিদা বেড়েছে না রপ্তানির চাহিদা বেড়েছে? শতরঞ্জি আমাদের দেশেই সেল করতেছি, বাইরে যাচ্ছে না। মানে দেশে একটা বড় বাজার তৈরি হয়েছে। তো এই যে শতরঞ্জির কাঁচামালটা আপনার কোথা থেকে? সব ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে আসে। সাপ্তাহিক কিরকম উৎপাদন হয়? মানে একে বর্গফিট হিসাব করেন নাকি পিস? জি, বর্গফিট হিসাব। কত বর্গফিট হয় এরকম? এটা আমাদের পার ডে 1500 থেকে 2000 স্কোয়ার ফিট প্রোডাকশন হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। আমার চোখ খুঁজে বেড়াচ্ছিল এমন কোনো ফসলের মাঠ যেখানে ফসল তোলার পর শূন্য জমিতে খেলা হচ্ছে ফুটবল কিংবা ক্রিকেট, অথবা এমন কোনো স্কুল মাঠ যেখানে খেলছে শিক্ষার্থীরা। এভাবে আমরা পৌঁছে যাই সদ্য পুষ্করণী ইউনিয়নে। কি অপরূপ নাম তার, সদ্য পুষ্করণী। এই ইউনিয়নের একটি গ্রাম পালিচরা। নিভৃত এই গ্রামে পৌঁছে বিস্মিত হই।
অজপাড়া গায়ের এমন স্টেডিয়াম দেখে। মাঠে তখন অনুসরণ করছে মেয়েরা, তাদের নৈপুণ্যেই তৈরি হয়েছে এই স্টেডিয়াম। সবাই এই মেয়েরা ফুটবল খেলতে আসলো কিভাবে, গল্পটা যদি শুনি। 2014 সাল থেকে খেলা শুরু করছে, এখন পর্যন্ত আর কি খেলার ইয়েতে আসছি। আচ্ছা, জাতীয় দলে কয়দিন ছিলেন? জাতীয় দলে আমি 2 বছর ছিলাম, ওখানে আন্ডার 15 খেলছি, সাফ চ্যাম্পিয়ন। তারপর থেকে আমাদের এই খেলা। এই যে মেয়েরা খেলছে, গ্রামের সবাই সব বাবারা দিচ্ছে মেয়েদের খেলতে, কোনো সমস্যা হচ্ছে না? প্রথমে তো দিচ্ছিল না, পরে দেখতেছে যে ডে বাই ডে মানুষ, আমাদের মেয়েরা উন্নতি করতেছে, বাহিরের দেশে যাচ্ছে, মানে দেশের মান উজ্জ্বল করতেছে, তারপর থেকেই মানুষ আগ্রহ দেখাচ্ছে খেলার প্রতি। আপনারা কোন মাঠে খেলতেন? আমরা এই মাঠেই খেলছিলাম, তখন ওইভাবে মাঠটা প্রস্তুত ছিল না। পরে আমাদের ছিল এই মাঠটা তৈরি করে দিচ্ছে। 2011 সালের কথা। প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টে নাম লেখায় 1 নম্বর পালিচলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেবার জাতীয় পর্যায়ে রানার আপ হয় পালিচলার মেয়েরা। ওই টুর্নামেন্টের পর থেকেই গ্রামের মেয়েদের ফুটবলের নেশা পেয়ে বসে। কিভাবে খেলতে আসলে ফুটবল বলো তো? আমি নানির সাথে আসলাম, তারপর নানির সাথে গেছি। ও নানির সাথে এখানে এসেছিলে, তারপর নানি এখানে ভর্তি করে দিয়েছে? তা তোমার বাবা মা তোমাকে খেলতে দিয়েছে? হ্যাঁ। তা তুমি কি ম্যাচ খেলো? হ্যাঁ। আচ্ছা, খেলো। তুমি কবে থেকে খেলা শুরু করলে? আমি গত 5 বছর ধরে এখানে খেলতেছি। কিভাবে শুরু হলো খেলাটা, কিভাবে? খেলা বলতে আমি একটু চঞ্চল ছিলাম, স্কুল পর্যায়ে খেলতাম, স্কুলে খুব খেলাধুলা করতাম। তো স্যারেরা বলতো যে তুমি খেলাধুলায় যোগ দাও। তা মিলন ভাই আমাদের এখানে কোচ, উনি আমাকে উঠে নিয়ে আসছে স্কুল থেকে, এখানে নিয়ে আসছে। তখন থেকে আমি এখানে। কোন স্কুলে পড়তেন? আমি শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তাম। আচ্ছা, তারপরে এখন পর্যন্ত কোন কোন খেলায় অংশ নিয়েছেন আপনি? এখন পর্যন্ত আমরা রংপুর জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে 2 পর্যায়ে খেলি। এবং আমাদের বাংলাদেশের যে সর্বোচ্চ নারী ফুটবল লিগ, ওমেন্স প্রিমিয়ার লিগ, যেটা ওটা আমাদের ক্লাব হয়ে আমরা খেলি প্রতি বছরই। দেখলাম যে একদম শিশু, সেও এসে যোগ দিচ্ছে। কিভাবে, প্রক্রিয়াটা কি? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে নারী প্রবাদীর যে অজপাড়া গায়ে একটি স্টেডিয়াম, এখানে শুরুটা অনেকটা কঠিন ছিল যে মেয়েদের ফুটবল খেলতে দিবে না। এখন কিন্তু শতকরা 20% মানুষ শুধু চায় না যে ফুটবলটা চায়। এই যে এদের যে এখানে তো একটা বিনিয়োগের ব্যাপার আছে বাবা মাদের, বা এই যে এই খেলোয়াড় তৈরি করে, হ্যাঁ, বিভিন্ন জন তো এই বাচ্চারা তো নানা রকমের পরিবার থেকে আসছে, হ্যাঁ, সেই জায়গা থেকে যে টাকা পয়সার ব্যাপার, পৃষ্ঠপোষকতা, সেগুলি কীরকম পাওয়া যাচ্ছে? 3 নম্বরে যে ফুটবলে আমরা কাজ করে থাকি, সর্বপ্রথম অর্থনৈতিক এবং যে মেয়েদের যে ফুডিংটা যে আসবে অর্থনৈতিক জায়গায় কিন্তু ভুগতেছি। একমাত্র যে পরিবাররা যেটুকু সাপোর্ট করতেছে, এবং আমাদের যে আপনারা জানেন যে এখানে একটা নারী ফুটবল ক্লাব আছে, সেটা বাংলাদেশ উমেন্স ফুটবল লিগে খেলে, এবং আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যতটুকু পারি আমরা চালানোর চেষ্টা করি। তিস্তার জন্য ব্যাকুল হয়ে আছি এই জনপদে আসার পর থেকে। রংপুরে গঙ্গাচড়া যেদিকটায় তিস্তার বাহুলগ্ন হয়ে আছে, সেখানে জলের উচ্ছ্বাস, গ্রামের ভাঙ্গনের সাক্ষী একাধিকবার। তিস্তায় জেগে ওঠা চরে মহিষের গাড়ি, মিষ্টি কুমড়া, লাউ, আলু, বক কিংবা সূর্যমুখী দেখবার স্বাদ জাগে আরেকবার। কিন্তু তিস্তায় নেমে দেখি জলের আবরণ আছে, নদী হারিয়েছে গভীরতা। সম্পর্কটাও কেমন বদলে গেছে কুলের মানুষের সঙ্গে। জলের চেয়ে বালুচরের সঙ্গেই তাদের প্রণয় এখন। তাই তিস্তার জল নয়, বালুকা বেলা নিয়েই স্বপ্ন বুনে তিস্তা পাড়ের মানুষ।
আপা আপনার বাসা কোথায়? দাঁড়ান 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 দাঁড়ান, একটু কথা বলি। কি করেন আপনি? হ্যাঁ, আপনি কি করেন? আমরা কি করি? মানে কি করেন এই যে চরে মানে চাষবাস করেন? হ্যাঁ। কতদিন যাবত আপনি চাষ করছেন? কাতিমার সাথে আমরা 1 বছরের পর 6 মাস আবাদ করি আর 6 মাস আমরা বসে থাকি। 6 মাস বসে থাকেন? তাই আয়টা কিরকম হয় এই 6 মাসে? 6 মাসে আয় আমার মনে করেন গেলে এবার যদি মনে করেন গেলে দাম থাকিলে আলুর না হইলে 2.5-3 লাখ টাকা ঘর ঢুকিলে। এই টাকা দিয়ে কি করছেন? কি বাড়িঘর করছেন? কি করছেন? বাড়িঘরদের করি যখন যেটা কাজে লাগে তখন সেটাই কাজ। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। আর স্বামী কি করেন এই আবাদের সাথে? সবাই চাষই করেন। আর এমনিতে এই আবাদ করার জন্য কি আবার ঋণ নেন সমিতি থেকে? ঋণ নিতে হয়? এবার কত নিয়েছেন? এবার বেশি নেই এবার ক্যাশ টাকা দিয়ে আবাদ করছি, এবার 20,000 খালি নিয়েছি। ও 20,000 টাকা ঋণ নিয়েছেন। এই 20,000 টাকার জন্য আপনাকে কত দিতে হবে সমিতিরে? মানে 2,500 টাকা দিতে হবে লাভ। ও 2,500 টাকা লাভ দিতে হবে। আপনাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি এই জায়গায় ছিল, এই জায়গায়। আচ্ছা, তারপরে এখানে যখন ভাঙছে, আগে প্রথমে এই জায়গায় ছিল, তারপর এখান থেকে ভাঙে আবার ওই রাস্তার ধারে গেছি, ওখানে আবার যখন গেছে নদী তখন ফিরে আবার ওই পাশে গেছি। এই জমির দখল এখন কার কাছে? এই জমি আমাদের যার যার জমি তারে তারে দখলে। কতজন চলে জমি চাষ করেন? এই নদীর ধারে দিলে জমি এলা আছে, সবাই নদীর ওই পাশে পর্যন্ত চাষ করে। এই যে নদীতে আপনি যে তিস্তা দেখছেন, সেই তিস্তা তো মরে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তিস্তা তো মরে যাচ্ছে, তবে বর্ষার সময় তো আবার ফির পানি আসে। হ্যাঁ, কিন্তু শুকনোতে আর পানি, এই শুকনোতে বর্ষায় আগে যেরকম পানি আসতো সেরকম পানি কি আসে? না, সেরকম আসে না। সেরকম আর আসে না, আগের সেই পানি আর দেখেন না। কোথায় যাচ্ছেন আপনি? চরে কি করতে? আলু ক্ষেত বিলি গিয়েতে। আলুর বস্তা ধরে আসবেন। ও আলুর বস্তা নিয়ে আসবেন? নিজের জমি না মানুষের? আপনার জমি আছে? আছে, আমরা তুলি ফেলাছি। উলে বিক্রি দিয়ে ফেলাছি। উলে বিক্রি দিয়ে ফেলেছেন। আর এই মহিষ কবে কিনলেন? মহিষের গাড়ি কবে বানালেন? এই 6-7 বছর হইল। এই মহিষের গাড়ি মানে আপনি ভাড়া খাটান? ভাড়া খাটাই। আচ্ছা, এখন ওই চরে যাবেন? হ্যাঁ। আচ্ছা, যাও। রংপুর এই অঞ্চলে আসা তো নুরুল দিনের কাছে আসা। আমরা টেকনাফ থেকে এই যে তেঁতুলিয়ামুখী হয়ে রংপুর পর্যন্ত আসলাম, সেখানে কিন্তু মানুষের নিজস্ব এক ধরনের বিষণ্ণতাও কাজ করে। সেই বিষণ্ণতা ওই যে বললাম যে প্রাপ্তি যোগের যে জায়গাটা আছে সেই জায়গায় পৌঁছতে না পারা, সেখানেও কিন্তু ওই যে নুরুল দিন চলে আসে যে এই যে আমি পাচ্ছি না, আমি যেভাবে চাচ্ছি বাংলাদেশকে দেখতে চাচ্ছি, আমি যেভাবে আমার চারপাশকে দেখতে চাচ্ছি, এই যখন না পাই সেভাবে বাংলাদেশকে, তখনই কিন্তু আবার ওই নুরুল দিনের মতো বলতে হয় যে আসুন সকলে আমরা গোল হয়ে বসি। আমরা নানা সময় গোল হয়ে বসি, গোল হয়ে বসার পর আবার আমরা নুরুল দিনের মতো জাগো বাহে কণ্ঠে সবাই বলি, বলার পর আবার কেন জানি ছত্রভঙ্গ হয়ে যাই, আবার মিলিত হই, আবার গোল হয়ে বসি। তাই সুতরাং এই যে গোল হয়ে বসার যে বিষয়টি, এবং নুরুল দিন, রংপুর, এই অঞ্চলের মানুষ সব কিছু মিলেই আসলে কৃষকের জয়গানটাই নুরুল দিন হয়তো বলতে চেয়েছেন। এবং যেদিন কৃষকের জয় হবে সেদিন হয়তো
জাগো বাহে কণ্ঠে সবাই সেই ডাকটি দিতে হবে, আমরা দিতে চাই বারবার। কারণ হলো যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বঞ্চিত করার একটা যে প্রবণতা, যে পুঁজিপতিদের বা যাদের কাছে পুঁজি আছে তারা সেটা করে যায়। সুতরাং শেষ নেই, লড়াই চলতেই থাকবে। কৃষকের লড়াই আসলে শেষ হবার নয়।